এখনো আমি জানি না যে ওই ডিডি সাহেবটা আসলে কে। আর প্রথম দিনেই তুমি তার দর্শন পাবে এমন সৌভাগ্য তোমার নাও হতে পারে মিস্টার। তুমি হোটেল উর্বশীতে হাজিরা থাকবে আর তার নির্দেশটা অক্ষরে অক্ষরে মাথা হেড করে পালন করবে। That's all. It is your duty. Okay. Now you get out. যাবো যাবো মিস্টার রাজা, নিশ্চয়ই যাবো। ওয়েল মিস্টার ঘোষাল, প্রতিশ্রুতি রক্ষায় যদি আপনার ওই ছেলেকে পাঠাতে আপনার এতই বুকে বাঁধে, তাহলে আপনি আপনার ওই সুন্দরী কন্যা এরিনা দেবীকেও পাঠাতে পারেন। কারণ আমার সাহেব রূপ আর ওই রূপা দুয়েরই পূজারী। বলে যাচ্ছ যে তুমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছো? মিস্টার ঘোষাল এন্ড মিস্টার রাজা। আচ্ছা, আমি ভুলিনি, কারণ আমি জানি এই সমাজে যারা অর্থ সম্পদে বলিয়ান তারাই ওই ঘরের সন্তানকে পরের বুকে শুয়ে কার্যোদ্ধার করতে ভালোবাসে। যাক, ওটা আপনাদের ওই বাপ ছেলের পার্সোনাল ম্যাটার। আর একবার বলি, চলি মিস্টার ঘোষাল এন্ড ওই মিস্টার রাজা, তাহলে ওই হোটেল উর্বশী। না 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 না, আমি তোকে যেতে দেব না। না বাবা না, দরকার হলে আমি তার কাছে মিথ্যাবাদী সাজবো, তবু তোকে যেতে দেব না। না বাবা না, আমি জানি বাবা অ্যাডজাস্টমেন্ট ইজ ইউর এডুকেশন। তাই ওদের মতো শয়তানদের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে শয়তানি করে আমি বুঝিয়ে দেব যে এই সমাজে অসাধ্য বলে কিছু নেই। রাজা, মানুষ সবাই পারে, স্যারের এতখানি আত্মত্যাগের কথা এক নিমেষে বলে যায় কি করে? তার মানে এক সপ্তাহ আগে স্যার 1,00,000 টাকা খরচা করে একটা মেয়ের বিয়ে দিল, এক নিমেষে ভুলে যায় কি করে? বিপদারণ, কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার। ওর রূপাকে বর্পণের অজুহাত দিয়ে তার শ্বশুর বাড়ি থেকে ওরা তাড়িয়ে দিয়েছে। না, এত বড় অন্যায় আমি কিছুতে সহ্য করবো না। সেই জন্যই তো আপনার কাছে এলাম স্যার। রূপা তার মায়ের কান্না, চিন্তার কোনো কারণ নেই। এই দেবদত্ত ঘোষালও কিন্তু এত সহজে ওদের ছাড়বে না। সে তো আমি জানি স্যার, সে তো আমি জানি, কিন্তু ওদের মামের কান্না যে আমি আর সহ্য করতে পারছি না স্যার। বেশ, তুমি এখন যাও, আমি আসছি। সামান্য কয়েকটা টাকার জন্য আমার এলাকায় কোনো দুস্থ মানুষ যে কাঁদবে এবং বিচার পাবে না, তা কোনোদিন এই দেবদত্ত ঘোষাল বেঁচে থাকতে হতে পারে না, হতে দেবে না। যাক, স্যার যখন দায়িত্ব নিয়েছে তখন আমি নিশ্চিন্ত। আচ্ছা ছোটদা, স্যার তো এখানে নেই, আমি একটা বিড়ি খাবো ছোটদা। কেন 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 ওটা বিড়ি? না মানে সেখানে কান্না কাটি আর এখানে স্যার, আমি সালা বিড়ি খাওয়ার কোনো চান্সই পাইনি স্যার। বেশ 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 বেশ, তুমি বিড়ি ধরাও। থ্যাংক ইউ ছোটদা, থ্যাংক ইউ। জানো ছোটদা, আমি স্যারকে বলেছিলাম ওই রূপার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিন। স্যার কিছুতেই রাজি হলো না। কেন কেন কেন? আরে পাত্র হিসেবে তুমি তো বেশ ভালো। আরে হলে কি হবে, হলে কি হবে? ওই রূপা না লেখাপড়া জানা মেয়ে, আর আমি ওই স্কুলের পিছনে পাস। কিন্তু আমি বলি কি স্যার, এই যে মেয়েরা লেখাপড়া শিখে করবেটা কি? সেই তো খুন্তি নাড়া আর গোবর দেওয়া, আরে গোবর দেওয়া আরে খুন্তি নাড়া। এটা অবশ্য ঠিক। তা অবশ্য ঠিক, তবে তোমার মতো ছেলের সাথে রূপার বিয়ে হলে
আজ এই অবস্থা হতো না। ওই রূপা না আমার ঘরে সুখেই থাকতো। তা থাকতো, তবে কিছুদিন পরে না তাকে গলায় দড়ি নিয়ে মরতে হতো। কেন ছোটদা? না মানে ধরো তুমি দিনে 2 বান্ডেল বিড়ি খাও, অবশ্য খাই। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মদ খাও। না 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 না, মদ নয় ছোটদা, ও তো বিলেতি মদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মেয়ে দেখলে তুমি তার উপরে হামলে পড়ো। তা অবশ্য পড়ি, তবে তাতে কি হয়েছে? ছেলে হিসেবে তো আমি কোনো খারাপ নই ছোটদা। তা অবশ্য ঠিক। যাও 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 যাও, ভালো ছেলের মতো ভালো কাজের তদারকি করো। হ্যাঁ যাই। ওই শালা বরপনের টাকা তো আমি নিজের পকেটে হাফসে দিয়েছি, মেয়ে মেনে নেবে কেন? এবার যে কোনো উপায়ে আমি ওই রূপাকে বিয়ে করবই করব। এই যাক, কোথায় কোথায় দেরি হয়ে গেল ছোটদা, আমি এখন আসছি ছোটদা, আমি এখন আসছি। এই ঈশ্বর, আমার এই জীর্ণ শীর্ণ জীবন তরি তুমি কোথায় ভাসিয়ে নিয়ে গেলে? আমার এই জীবনে দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরবে হাল? আছে কার হিম্মত, আছে কার হিম্মত? দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন, আমার ব্যথা বোঝা হয়নি সমাপন। যখন বেলা শেষের ছায়া পাখিরা যায় আপন কুলার মাঝে, সন্ধ্যারাতের ঘণ্টা যখন বাজে, যখন বেলা শেষের ছায়া পাখিরা যায় আপন কুলার মাঝে, সন্ধ্যারাতের ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বলবে জীবন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। আকাশ, ওঠ ওঠ বাবা, স্কুলে যাবার সময় হয়ে গেছে, পড়তে যেতে হবে যে। না বা, আমি আর কোনোদিন পড়তে যাব না বা। তাই বললে কি হয় বাবা? তুই পড়াশোনায় কত ভালো ছাত্র, মাস্টাররা কত ভালোবাসে, তাহলে তুই কেন পড়তে যাবি না? কেন যাব না মা? তা তোমায় আমি বোঝাতে পারবো না মা। তুমি শুধু জেনে রেখো, লেখাপড়া লেখাপড়া আমাদের মতো এই কালো কুৎসিত বিধাতার অভিশাপদের জন্য নয় মা। ছে আকাশ, ও কথা বলতে নেই। মানুষ হলো অমৃতের সন্তান। মানুষ কালো হলে পরেও, সে কুৎসিত হলে পরেও সে কোনোদিন মানুষের অবজ্ঞার পাত্র হবে কেন? সান্ত্বনা দিচ্ছ মা, কিন্তু কই তোমার ওই সান্ত্বনা বাক্যে আমার এই জন্মের অভিশাপ তো ঘুচল না মা। আকাশ, অভিশাপ এসব কি বলছিস তুই? তাছাড়া কি আর মা, তুমি তো জানো পথে আমাকে মানুষ দেখে কত ব্যঙ্গ বিদ্রুপ করে মা। আমি কাঁদলে তারা ব্যঙ্গের হাসি হাসে মা, ব্যঙ্গের
আছি আছি আকাশ! এভাবে এভাবে মরার মতো বেঁচেলাম কি মা? তাছাড়া আমার জন্য তোমরা তো কষ্ট পাচ্ছ। নারী না, এ তো সম্পূর্ণ ভুল ধারণা। ওরে, সন্তানের জন্য মা বাবা শত দুঃখ কষ্ট হাসি মুখে সহ্য করতে পারে বাবা, কিন্তু কোড়া ছাই তোমরা সহ্য করবে মা। আগামী দিনে আমি তোমাদের কোরাসে পূর্ণ করতে পারবো। ওরে আকাশ, তোকে কিচ্ছু করতে হবে না। তুই শুধু মায়ের কোল আলো করে থাকবি আর বাবার নয়নের মনি হয়ে বেঁচে থাকবি। ওটা তো মুখের কথা মা, এই সমাজ সংসারে কোনো বাবা মা আমার মতো সন্তান স্বপ্ন চাইবে না মা। আকাশ! স্বপ্ন না। কি বলছিস তুই আকাশ? কারণ আমি যে এই সংসারে এক মূর্তিমান অভিশাপ, এক চলমান মাংস পিণ্ড। আকাশ, কে কে ও ডাক্তার কাকু, আমি তোমাকে না কতদিন নিষেধ করেছি যে ও কথা তুমি কোনোদিন বলবে না? কিন্তু কাকু কোনো কিন্তু নয় আকাশ, কোনো কিন্তু নয়। কোনো কিন্তু নয়। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মন থেকে মুছে ফেলে ওই হতাশার নদীতে বঞ্চনার জলে ভাসতে ভাসতেও তোমার ওই কালো রূপ দিয়ে জগৎকে আলো দেখাতে হবে। তা বুঝে আর সম্ভব হবে না কাকু, কারণ জীবন সংগ্রামে না আকাশ না, তোমাকে এত সহজে আমি হারতে দেব না। ওঠো, জাগো, সদর্পে দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, আমিও মানুষ। এই বিশাল পৃথিবীর মাঝে তোমাদের সঙ্গে আমারও সমান অধিকার আছে। না, নেই নেই নেই। থাকলে কি হয় রে, আমাকে আমার বাবা মায়ের বোঝা হয়ে বেঁচে থাকতে হতো। আকাশ! কারো কোনো বোঝা নয় আকাশ, তোমাকে হতে হবে জীবন কুরুক্ষেত্রের অর্জুন। সহযোদ্ধা তোমার বাবা মা, আর আমি তোমার রথের সারথি। কিন্তু ডাক্তার ঠাকুরপো, আকাশ আর পড়তে যেতে চাইছে না। বেশ, যেতে হবে না। একদিন যে মহাভুল আমি করেছি, সেই ভুলের মাসুল আমি আজও গুনে চলেছি। তাই দিনগত পাপক্ষয় করতে যতদিন আমি বাঁচবো। কি বলছেন ডাক্তার ঠাকুরপো? আপনার কথাটা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে চেও না বৌদি, যে জ্বালা যন্ত্রণা আমার এই বুকের মাঝে বাসা বেঁধে আছে, তা শুধু আমারই থাক। কিন্তু ঠাকুরপো, আকাশ আর পড়তে যেতে চাইছে না, তাহলে কি হবে? বেশ, যেতে হবে না। আজ থেকে আমি নিজেই ওকে পড়াবো। কাকু, কেন কেন তুমি আমার জন্য এত চিন্তা করছো? কারণ শত চেষ্টা করলো তুমি আমার মতো অপদার্থকে কোনোদিনই কি বলছিস তুই? তার চেয়ে বলো না কাকু, তোমাদের ওই ভগবানকে তিনি দেখতে কেমন, কোথায় থাকেন, তার কাছে আমি জানতে চাইবো যে সুন্দর পৃথিবীটাকে নোংরা করতে আমার মতো অপদার্থকে পাঠাই কেন কেন? তোর ওই মনের কথা বলতে ওই অদৃশ্য ভগবানকে খুঁজতে হবে কেন বাবা? যা বলার তোর চোখের সামনে দাঁড়িয়ে এই জীবন্ত ভগবানকে বল। অবনীদা, বাবা, হ্যাঁ আকাশ, শুধু তোর আর আমার জীবনে নয়, এই সোনারপুরের সমস্ত গ্রামবাসীর কাছে এই ডাক্তার বাবুই তো জীবন্ত ভগবান। এ কি বলছো তুমি অবনীদা? ঠিকই বলছি ডাক্তার। তুমি যখন গ্রামের ওই মেঠো পথ ধরে হেঁটে যাও, যখন ওই বিপন্ন গ্রামবাসী, অসহায় গ্রামবাসীকে বিপদ থেকে উদ্ধার করতে ছুটে যাও, তখন সমস্ত গ্রামবাসীর অন্তরাত্মা চিৎকার করে বলে, আসছে আসছে আসছে
আসছে কলির ভগবান, আসছে 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 কলির ভগবান, আসছে 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 কলির ভগবান। না না না, এ তোমাদের ভুল ধারণা অবনীদা। এই নগ্ন দুরন্ত কলির ভগবানের স্বরূপ তোমরা এত সহজে চিনতে পারবে না। ক্ষমতার উচ্চাসনে বসে থাকা যোদ্ধার জমিদার আর ওই কুচক্রী নেতা মন্ত্রীদের তো এই বর্তমান কলির ভগবান না ডাক্তার না। হ্যাঁ অবনীদা, যারা কথায় কথায় মানুষ খুন করতে পারে, যারা সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে তাদেরকে ভিখারি সাজাতে পারে, নোংরা কুৎসিত কাজে যাদের একচেটিয়া অধিকার, তারাই তো এই দুরন্ত কলির ভগবান। কিন্তু ডাক্তার ঠাকুরপো, আমি একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। কি কথা বৌদি? বিনা পয়সায় গ্রামে গরিব দুঃখীদের আপনি ওষুধ দেন, অথচ হাসপাতালের চাকরিটা কেন করব? কাদের জন্য করব? যাদের জন্য করতাম তারা তো আজ তোমার স্ত্রী পুত্র এই সমাজের মানুষরূপী ভগবানের লোভ আর লালসার শিকার। আমাদের আকাশের জন্মের পরে তুমি তোমার চাকরিটা ছেড়েছো, তাহলে কি আকাশ আমার এক বুক জ্বালা যন্ত্রণা আর মহা ভুলের ফসল, সেই ফসলকে আমি এত সহজে ফসল হতে দেব না। ওকে আমি করে তুলব এই সমাজের জীবন্ত প্রতীক। ওকে দিয়ে আমি শুরু করব এই সমাজে কলির ভগবান সেজে থাকা কলি নামক শয়তান নিধন যজ্ঞ। জাগরে 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 কদিন হলো আজ ঢুকে পড়েছি। আজ আমি ঝুমকা সুন্দরী নাচ দেখবই দেখবো। দাদার নাম করে একটু চান্স পেলে ঝুমকাকে আমার কথাগুলো একেবারে জামা কাপড় খুলে বলবো। কিন্তু আমার আর দাদার ব্যাপারে যে শালা চুলকে দিতে আসবে তার নাকটা আমি এক ঘুষিতে ভেঙে দেবে। কেমন? সরি সরি সরি, শালা যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এই তুমি হঠাৎ হোটেলে ঢুকেছো কেন? তার আগে বলুন তো আপনি কে মশাই? সব ব্যাপারে এমন চুলকে দেন কেন? আমি এই হোটেলের কেয়ারটেকার, সব দিক নজর রাখা আমার ডিউটি। কিন্তু তুমি কে বাছা দন? আমি হলাম প্রেমপত্র। দিতে এসেছো? কিন্তু কাকে দেবে? এখানে তো কোনো মেয়ে নেই। আপনি বুঝতে পারছেন না, আমি প্রেম এসেছো এই তো। কিন্তু কার সাথে প্রেম করবে? ছেলে, মেয়ে নাকি হিজে? আরে দূর মশাই, বলি কথাটা শেষ করার আগে আপনি কেমন চুলকে দিচ্ছেন? বলি আমার নাম প্রেমপত্র সাহা। প্রেমচাঁদ বাবু, হঠাৎ এই নরকে কেন? কাউকে কি কোনো কথা দেওয়া আছে নাকি? আজ্ঞে না, আমি এখানে এসেছি আমার দাদাকে খুঁজতে। দাদা? কে তোমার দাদা? কি নাম তার? কি মশাই, আমার দাদাকে চেনেন না? যান যান মাঠে গিয়ে গরু চুরান গিয়ে। কিন্তু তার নামটা না বললে। এই তোলাতে কলির ভগবান মুকুটির সম্রাট। তুতু মানে আপনি সম্রাট বললো? বসুন 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 বসুন। আমার দাদার নাম শুনে কেমন বেলুনের মতো চুপসে গেল, দেখলেন তো? বলি আর আমার দাদার ব্যাপারে চুল কমেন নাকি? না মানে আমি তো ঠিক আপনাকে চিনি না, তাই তাই একটু চুলকে দিয়েছে, তাই তো? যান যান একটু ঝুমকাকে পাঠিয়ে দিন, আমি তার একটু নাচ দেখবো। কি আপনি সম্রাট লোক হয়ে এই হোটেলে বসে নাচ গান দেখবেন? তবে নাই তো কি, এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তো ওই খিড়কির দরজা দিয়ে ঢুকে হোটেল আর মেয়ে মানুষ মদ নিয়ে ফুর্তি করে। আর যেই করুক, সম্রাট বাবুটা কোনোদিন করেননি, আর আপনি তার শিষ্য হয়ে বলি আবার চুলকে দিচ্ছেন। আরে বাবা একটু নাচ দেখলে তা ক্ষতিটা কি? প্রেমপত্র, আগে বলো দাদা। রতন কাকার খবর কি? অপারেশন হয়ে গেছে, রুগী ভালো আছে, সব টাকা মিটিয়ে দিয়েছি। ছুটি হবে 10 দিন পর। বুলটির বিয়ের
সব কথা মিটে গেছে, পরশু বিয়ে, সবাই বলেছে তোমাকে থাকতে হবে। ময়নার মায়ের ওষুধ আর মারলে এই মাত্র কিনে দিয়ে এসেছি। নতুন কোনো খবর আছে? আছে মানে একেবারে দশবর্মা দোকানের ফর্দ। লালটু, সমীর, চিন্টু, বিকাশের বই, খান্দির বাপের দাঁতে যন্ত্রণা, আমার বইয়ের শাড়ি, ছেলের বিস্কুট, নিধিরাম ডাক্তারের ফ্রিজ আর জোগার মায়ের ওষুধ। এই নে 5,000 টাকা। যদি প্রয়োজন হয় আবার এসে নিয়ে যাবে, কিন্তু সব সমস্যার সমাধান আমার চাই। ওকে, আমি এক্ষুনি আসছি। সব কথাটা ভেস্তে দিলে ভাইয়া। তুমি যদি চুলকে না দিতে তাহলে আমি ঝুমকা সুন্দরী নাচটা আজই দেখতাম। আমি ঝুমকা সুন্দরী নাচটা নাই পরেই দেখবো। আমি এখন চলি দাদা, আসছি, বাই বাই। আবির যাও মদ নিয়ে এসো। কি বলছেন দাদা, আপনি মদ? হ্যাঁ, yes! শুধু মদ নয়, ঝুমকাকে খবর দাও, আজ আমি তার নাচ দেখবো। সে কি, আমি ভুল শুনছি না তো? সকলের নয়নমণি মুকুটহীন সম্রাট। না! আমি জন্ম পরিচয়হীন বেজন্মা! কি বলেছে তা আমি জানি না, তবে একজনের কথায় আপনি সকলের উপর এরকম অবিচার করতে পারেন না। সবাই আপনাকে মনে করে এই ঘুম ধরা সময় সংসারের এক বুক জ্বালা যন্ত্রণা বুকে নিয়েও আপনি সকলের পরিত্রাতা, এই কলির ভগবান। না 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 না, আমি ভগবান হতে চাই না। আমি চেয়েছিলাম রক্ত মাংসের মানুষ হয়ে এই সকলের মাঝে বেঁচে থাকতে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ তা হতে দেবে না। তাই তোরা বারে বারে মনে করিয়ে দেয় আমি একটা বেজন্মা নরকের কৃমিকি। ঝুমকা, ঝুমকা মদ নিয়ে আয়। তুমি আমার কাছে এসো সম্রাট, মদ খেয়ে মাতাল হয়ে দানব দেবতা থেকে তুমি দানব হবে। এই নাও। এই নাও মদ খাও, মদ খেয়ে মাতাল হয়ে যাও, আর মদ খেয়ে মানুষ থেকে হয়ে যাও অমানুষ। নাও খাও, কি হলো, খাও। এই, চুপ কর বলছি। জ্ঞান দেওয়ার কাজটা মাস্টারের, কোনো বাইজির নয়। তুমি ঠিকই বলেছো সম্রাট, আমি বাইজি। পয়সা দিয়ে গানকে কেন যারা তোমাদের আছে, তোমরা পয়সা দিয়ে গানকে কেন যারা তোমাদের
আয় কি হলো তোর? এই খবরদার একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। যাও, চলে যাও বলছি এখান থেকে। কেন 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 চলে যাবো কেন? কেন যাবে না? তুমি এইখানে এসেছো মদ খেয়ে মাতাল হতে, আর কি চাও? যাও যাও, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। তুমি কি চাও? তুমি কি চাও চরিত্রহীন হয়ে আমার এই শরীরটাকে খুবলে খুবলে খেতে? কি বললি? কি বললি তুই? আমি চরিত্রহীন? আমি লম্পট? তুমি বিশ্বাস করো সম্রাট, ও কথা আমি বলতে চাইনি। আমি কোনোদিন চাইনি যে তুমি চরিত্রহীন হও। আমি চাই না তুমি চরিত্রহীন হও, কারণ আমি যে তোমায় ভালোবাসি। ওই দ্বিতীয়বার আর ওই ভালোবাসা শব্দটা আমার সামনে উচ্চারণ করলে আমি তোর গলা টিপে শেষ করব। তাই দাও, তোমাকে ভালোবেসে আমি। ভালোবাসবি, নিশ্চয়ই ভালোবাসবি, তবে সেটা ছোট বোন যেমন বড় দাদাকে ভালোবাসে ঠিক তেমনি ভালোবাসবি। এর চেয়ে বেশি কিছু চাইবার চেষ্টা করবি না। এর চেয়ে বেশি কিছু চাইবার দাদা, আমি জমের দুয়ারে কাঁটা দিয়ে আমার এই কপালে ফোঁটা দিয়ে যেদিন ছোট বোন হিসেবে কাছে আসতে পারবি সেদিন আমিও তোকে ভালোবাসবো রে বোন, আমিও তোকে ভালোবাসবো। ভালো ঘর বর দেখে সারাই বাজিয়ে আমি তোর বিয়ে দেব, আর সেটাই হবে এই বেজন্মা সম্রাটের, এই বেজন্মা সম্রাটের শ্রেষ্ঠ পুরস্কার রে বোন, শ্রেষ্ঠ পুরস্কার। জমের দ্বারে যত্ন করে দিয়েছ যে কাটা, ছোট্ট হাতে এই কপালে দিয়েছ যে ফোঁটা। জমের দ্বারে যত্ন করে দিয়েছ যে কাটা, ছোট্ট হাতে ওই কপালে দিয়েছ যে ফোঁটা। প্রাণের আপন তুমি যে আমার, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও বোনটি আমায় ছেড়ে যেও না, ও বোনটি আমায় ছেড়ে যেও না। আমি সম্রাটকে ভালোবাসা রাজকুমার হিসেবে না পেলেও আমি এই শহরের মুকুটহীন সম্রাটকে আমি দাদা রূপে পেয়েছি। আর তাই তো আমি না 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 আমি হোটেলে ঢুকার মুখে মস্ত বড় বাধা। উঠুন উঠুন উঠুন। না, থাক অত দরদ দেখাতে হবে না। আপনাকে দরদ দেখানোর কোনো ইচ্ছা আমার নেই, তবে শুধু সামান্য সৌজন্য বোধটুকু। যাক, তাহলে ওই জ্ঞানটুকু আছে দেখছি আপনার। বাজি কথা বাদ দিয়ে বলুন, ডিডি সাহেবের দেখা কখন কোথায় কিভাবে পাবো? আপনার ব্রেনটা কি খারাপ না ভালো? যেমন কঠোর পরিশ্রম করে ওই ঠাকুরের দর্শন মেলে, ঠিক তেমনি
এই হোটেল মালিকের ডিডি সাহেবের দেখাও ঠিক সময়ে মিলবে, কিন্তু তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তাহলে আমি এখন হোটেল ম্যানেজার রক্তিম ব্যানার্জির সঙ্গে দেখা করতে পারেন। আপনার ভাগ্য ভালো হলে ডিডি সাহেবের সঙ্গে দেখা হতেও পারে। তিনি কি আজকে এখানে আসবেন? আমি বলতে পারছি না, কারণ তিনি এখানে আসার আগে খবর আসে 5 মিনিট আগে, আর তার মধ্যে যদি চলে আসে তাহলে জানবেন আপনার ভাগ্য খুব ভালো। তাহলে কি আমাকেও একই নিয়ম পালন করতে হবে? হ্যাঁ মিস্টার রাজা, এটাই এই হোটেলের নিয়ম। কিন্তু কোনো কিন্তু নয়। এই হোটেলের কর্মচারীদের মুখে কিন্তু যদি অথবার কোনো স্থান নেই। এই হোটেলের কর্মচারীদের একমাত্র ধ্যান জ্ঞান ওই ডিডি সাহেবের নির্দেশটা অক্ষরে অক্ষরে মাথা হেট করে পালন করা। কিন্তু তিনি যদি অন্যায় আদেশ করেন? আরে সেটাই বেদ বাক্য বলে মেনে নিতে হবে, কারণ এই হোটেলে প্রবেশ করার আগেই ওই ন্যায় নীতি জ্ঞানটাকে সবাইকে বিসর্জন দিয়ে আসতে হবে। সেটা সকলের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাহলে এই হোটেলের অমান্য করার অপরাধে তার একমাত্র শাস্তি মৃত্যু। না! সেই মৃত্যুর পরোয়ানা এখন হোটেলের দুয়ারে উপস্থিত। তার মানে ডিডি সাহেব আসছেন, সবাই রেডি হয়ে যান। কোনো খবর না দিয়ে ডিডি সাহেব আসছেন, এই কি বলছো তুমি? সাহেবের কানে যে নিউজ আছে, আর সে সেটা কাউকে দেওয়ার প্রয়োজন বোধ করে না। মিস্টার রাজা আগামী 1 মাস আবিরের কাছে ট্রেনিংয়ে থাকবে, তারপর তার কাজ হবে ওই গাঁজা আফিং চরস হেরোইন বোঝা ট্রাকগুলো নির্বিঘ্নে বর্ডার পার করবে। প্রয়োজনে 2-10টা লাশ পড়বে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মিস্টার রাজা? ওকে, আমি আমার দায়িত্ব পরে বুঝে নেব। নিশঙ্কা, আগামীকাল এই হোটেলে অ্যালবার্ট রকি ও মিস্টার টেন্ডন সাহেব আসছেন, তাদের উপযুক্ত পরিচর্যার দায়িত্ব তোমার। আবির, আমার মনে থাকবে স্যার। মিস্টার আবির, তোমার কাজ হচ্ছে ওই মাদক দ্রব্যের প্যাকিং গুলো ভালো মতো করে ঠিক করা, আর ওই মেয়েগুলোর হাত মুখ বেঁধে গাড়িতে তুলে দেওয়া। ওকে স্যার, ওকে স্যার। Give me the account of the last week, Raktim. গত সপ্তাহে মেয়ে পাচার হয়েছে 7টি, প্রতি পিস 80,000 টাকা। হোটেলে কাস্টমার বাবদ এসছে 2,32,000 টাকা। वही आमदनी पर हम भी संतुष्ट ना अच्छे रखते, आगे बढ़ने का कोशिश कीजिए। ওকে স্যার, আমি আপনার চেষ্টা করব আপনার ব্যবসাটা बढ़ने के लिए आज ही रात को देवीलाल और आंसर को फिनिश करिए, रेल लाइन पर फेंक दो। আরে কি বলছেন? কি বলছেন স্যার? Raktim, remember Raktim, it is order of DD sir. ওকে স্যার, আই মাস্ট সাকসেস ইউর মিশন। পারবো না, চেষ্টা করবো। এই বাত আমার পছন্দ না আছে রাখতে। আবার कोई व्यक्ति अनसक्सेस হবে और मेरा साथ गद्दारी করবে, तो उसका वोट कोई भगवान विरोध করতে পারবে না। I hope all understand. Goodbye everybody. Goodbye. আশা করছি কাজের দায়িত্বগুলো সকলেই বুঝতে পেরেছো। আমার অসুবিধা হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না যে এইভাবে দেশের কোটি কোটি টাকা নষ্ট করে দেশের যুব সমাজকে নষ্ট করে কি লাভ। সে কথা এই এই কথা দেশের আমাদের মানুষ জিজ্ঞেস সবাই না জানে। করে জিজ্ঞাসা করো ওই সাধারণ দেশ দরদি জনগণের, ওই নেতাদের যারা ওই সাধারণ মানুষদের ভোটাধিকার দিয়েছে, কিন্তু বেঁচে থাকার অধিকার প্রতিটা মুহূর্তে কেড়ে নিচ্ছে। এক মুখ
মুঠো ভাতের জন্য মানুষ মুখে রক্ত উঠে মরে যাচ্ছে, আর নেতাগুলো তখন ঠান্ডা ঘরে বসে টাকা গুনছে টাকা। আর দেশটাকে শোষণ করে আগামী 7 পুরুষের জন্য আখের গোছায়, আর আমরা বেকারত্বের জ্বালা বুকে নিয়ে পথের কুত্তার মতো ধুকে ধুকে মরি। তাহলে আমাদের এই কাজ করলে অন্যায় হবে কেন? তাই বলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের বিক্রি করে পয়সা উপার্জন করছে। পৃষ্ঠা রাজা উপযুক্ত দাম পেলে ও নিজেও তোমার কাছে বিক্রি হয়ে যেতে পারে। মিস্টার রাজা, তাই নাকি ঝুমকা রানী? এই অস্থির ব্যানার্জি! মনে রাখবেন, এই ঝুমকা হোটেল ডান্সার হতে পারে, কিন্তু সে দেহ প্রসারিণী নয়। তাই নাকি? কারো ইচ্ছার বিরুদ্ধে কাজ করার অধিকার আপনার নেই ম্যানেজার বাবু। আমার অধিকারের মাত্রাটা কি তোমার কাছে শিখতে হবে নাকি? হ্যাঁ, নিশ্চয়, কারণ এই হোটেলে সবাই ডিডি সাহেবের হাতের পুতুল। মনে রেখো, আমি এই হোটেলের ম্যানেজার। ডিডি সাহেবের চাবুক খেয়ে পিঠের চামড়াটা তো কালো হয়ে গেল, তবু ম্যানেজারি পদের অহংকার এখনো গেল না। অহংকার এখনো আমি কিছু দেখাইনি আবির, তবে এরপর দেখাবো এই পিস্তলের মুখে। ভয় দেখাচ্ছেন? বাট ইউ রিমেম্বার ম্যানেজার বাবু, এরকম একটা ছেলে খেলার যন্ত্র আমার কাছেও আছে। যুদ্ধ করে রাজা আর প্রাণ দেয় প্রজা, আর সেই প্রজারা যুদ্ধ করবে আর রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তা কখনো হয়? তোমাদের যুদ্ধের স্বাদ আমি সহ্য করে দিই। তো আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই ম্যানেজার বাবু। এবার বাঁচা তাগিদে হাত তুলে বলুন, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু। দয়া করুন, দয়া করে আমাকে একটা পয়সা দিন। না 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 বাবু, আমি আমি আমার নিজের জন্য চাইছি না, আমার আমার বাবার ভীষণ অসুখ, ওষুধের পয়সা জোগাড় করতে ডাক্তার বাবার কথা উপেক্ষা করে আমি আমি এসেছি এই শহরে। দিন না বাবু, দিন না, আমাকে কিছু ভিক্ষা দিন না বাবু। ও পথ বলে দাও তুমি, কোন পথে যাব আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ। পথ বলে দাও তুমি, কোন পথে যাব আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ। দাও বলে মা, পথ বলে দাও গো, দাও বলে মা, পথ বলে দাও। বিপদ, আমরা কি আর বেঁচে আছি বাবু? বাবু কোন শালা? না না, আমি ওসব বাবু টাবু নই। তোমারই মতো তফাৎ শুধু এটুকুই যে আমি ওই পথে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারি না। তাহলে তাহলে আপনি আপনি নয়, বলো তুমি। আর আমার নাম বাদশাহ। নামে যদি বাদশাহ, তাহলে করবে ভিখারি কেন? তোমার এই প্রশ্নের উত্তর দেবে এদেশের ক্ষমতার উচ্চাসনে অধিষ্ঠিত এই গণমান্য ব্যক্তিবর্গ, যারা আমাদের শিক্ষার অধিকার দিয়েছে,
কিন্তু সারা তাইনি কোনো কাজের সন্ধান। তাই তো আমার মতো হাজার হাজার রাজা বাদশাহ সম্রাট আজ ওই বিনা নামে অর্থলোভী রাজনৈতিক নেতাদের বিনা বাইরের চাকর। না 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 বাচ্চা ভাই, তুমি মহান, তুমি ওই মহত্ব দিয়ে মন ভরে ভাই, কিন্তু পেট ভরে না। আর এই পেট ভরানোর জন্য যা চাই তা আমাদের হাতের নাগালের বাইরে। আজ বাইরে থাকলেও একদিন তা তুমি পাবে। ওসব কথা বাদ দিয়ে বলো, কে তুমি ভাই? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সোনারপুর গ্রাম। আমার নাম আকাশ। আকাশ? কানা ছেলের নাম পদ্মলোচন। যা, তারপর? বাবার ভীষণ অসুখ, মা ওষুধ পথ্য জোগাড় করতে পরের কাজ করতে চায়, তাই আমি শহরে এসেছো ভিক্ষে করতে? কিন্তু ভাই, এই ভিক্ষের টাকায় তোমার বাবার চিকিৎসা হবে তো? হবে না বলছো? আমি তো ভাবলাম বিরাট কিছু পেয়ে যাবে, কিন্তু এই নিষ্ঠুর শহরে অবজ্ঞার উপহাস ছাড়া কিচ্ছু হবে না ভাই। বাচ্চা ভাই, আর ওগুলো দিয়ে কোনো রুগ্ন মানুষের চিকিৎসা হয় না। তাহলে তাহলে আমি এখন কি করব? আমি যে আমার মায়ের কান্না সহ্য করতে পারছি না বাচ্চা ভাই। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি ভাই, কিন্তু কি করব বলো? যদি কোনক্রমে ওই শালা গাড়িটাকে আমি ধরতে পারতাম। ধরে কি করবি? ক্ষতিপূরণের দাবি নাকি তার মুন্ডুবা? আমি শুধু তার কাছে জানতে চাইবো, এই মানুষের জীবন নিয়ে ছেলেমেয়ে খেলার অধিকার তাকে কে দিয়েছে? লাভ। তার আগে তুমি বলো, ওই গাড়ির চালককে তুমি চেনো? হ্যাঁ আমি চিনি, কিন্তু তোকে আমি বলবো না। কেন বলবে না ভাইজান? তুই ওখানে গিয়ে ঝামেলা করবি বলে বলবো না। না ভাইজান, আমি তোমার পা ছুঁয়ে কথা দিচ্ছি, কোনো ঝামেলা আমি করবো না। তুমি শুধু বলো, ও গাড়ির চালক বা মালিক কে? গাড়ির মালিক স্বনামধন্য কলির ভগবান দেবদত্ত ঘোষাল, আর চালক তারই মেয়ে মিস এরিনা ঘোষাল। শ্রবণ হয় আপনি? আরে কনগ্রাচুলেশন! জীবনে ঝুঁকে নিয়ে ছেলেটাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু ওটা বললেই তো হবে না সম্রাট, এই পেটের চিন্তা তো করতে হবে। তাছাড়া আমার মতো সমাজের এই জঞ্জালগুলোকে বাঁচিয়ে রেখে বা লাভ কি? তাই যদি হয় তাহলে ভিক্ষা করছো কেন? আমার অসুস্থ বাবা মা। করো, চুপ করো বলছি। আর কোনদিন আমার সামনে ওই বাবা মা শব্দটা উচ্চারণ করবে না। কিন্তু আমার যে ওই বাবা মা ছাড়া আর কেউ নেই। তারাই যে আমার জীবনের পবিত্রতা তথা কলির ভগবান। কিন্তু আমার জীবনে ওই বাবা মাই হলো মূর্তিমান অভিশাপ। তারাই আমার জীবনকে ঢেকে দিয়েছে নিকষ কালো অন্ধকারে। এই কপালে রেখে দিয়েছে ঘৃণিত জীবনের পেছন মাদক মা, যা আমার সারা জীবন বয়ে বেড়াতে হবে। সম্রাট, তোমার ওপরে যদি ভগবান আর আমার আল্লাহ যদি থাকে, তোমার এই মুহূর্তের দাম একদিন তাকে দিতেই হবে। আকাশ তোমার কাছে রইল। আমি শুনলাম ওই দেবদত্ত ঘোষালের বাড়ি। না বাদশা, না যাস না বাদশা, যাস না। কথা শোন বাদশা, যাস না বাদশা। তোমার কথা শুধু শোনা নয় ভাইজান, নত মস্তকে অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু ওই ঘোষাল বাড়ি থেকে ফিরে আসার পর। কিন্তু কেন যাবি তুই? তো সেখানে তোর কি দরকার? দরকারটা যখন সেখানে, যা বলার আমি সেখানে গিয়েই বলবো। ফিরে আসার পর তোমার এই অবাধ্যতার জন্য তুমি আমায় যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব ভাইজান, মাথা পেতে নেব। আচ্ছা, কিন্তু তার আগে ওই অহংকারী কলির ভগবানকে বুঝিয়ে দিয়ে আসবো যে অর্থ আর প্রতিপত্তির জোরেই যদি এই শহরটা ভেবে থাকে তার বাপের জমিদারি তারা মূর্খের সঙ্গে বাস করতে রাজা। আচ্ছা, আচ্ছা,
বাদশা তুই শান্ত হ, বাদশা শান্ত হ। সম্রাট ভাই, পিছু ডেকো না ভাইজান। এই পিছু হাঁটতে গিয়ে তো আসতে হলে পিঠ থেকে গেছে, তাই তো এখন ওদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। আরে সাবধান অত্যাচারীর দল, এই নিপীড়িত গণদেবতা জেগে উঠেছে, জেগে উঠেছে। শান্ত হ বাদশা, শান্ত হ। আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, বিদ্রোহী রণক্রান্ত। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন। এই তুমি কি করলে সম্রাট? ওকে গাড়ির চালকের নাম কেন বলে দিলে? কেন, তাতে কি হয়েছে? আরে ইয়ং ছেলে, ইয়ং সূর্যের মতো জ্বলে ওঠে, অন্যায়ের প্রতিবাদ করবি বই কি? ওর যদি কোনো বিপদ হয়? বিপদ? ওই আব্বাজান খুন হওয়ার পর ওকে ছোটবেলা থেকে আমি লেখাপড়া শিখিয়েছি, নিজে না কাজ করে। স্যার, যদি কোনো বিপদ হয়? বিপদ? এই মুকুটহীন সম্রাটের এলাকায় আমার অজান্তে কখনো কারো বিপদ হয়নি, আর হবেও না কোনোদিন। সম্রাট! আমি সম্রাট, মনে রেখো তোমার ভাইয়ের পাশে এই সম্রাট আছে। আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় আমি একটা কথা বলে যাই সম্রাট, ওই বাদশা হচ্ছে আমার বুকের পাঁজর। কোনো অবস্থায় যদি ওই পাঁজর ভেঙে পঙ্গু আমি যেমন না হয়ে যাই, আমি যেন পঙ্গু না হয়ে যাই সম্রাট। আমার জন্য আজ আজ আপনাদের এত দুর্ভোগ। আমার মতো কালো পক্ষের ছেলেকে নিয়ে আমার মতো আপনাদের জীবনেও নেমে আসুক চরম দুঃখ দুর্দশা। আমি চাই না দাদা, আমি চাই না। আমার আপত্তি উপেক্ষা করে সেই কখন থেকে বাবা মা বলে চিৎকার করে যাচ্ছ। তুমি কি চাও তোমার সেই অতি আপন জন বিনা চিকিৎসায় মারা যাক? না 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 দাদা না, তা আমি কখনো চাই না। অসুস্থ বাবা মার চিকিৎসার জন্য এই কলকাতাতে এসেছো ভিক্ষে করতে। বলো কত টাকা নিয়ে যাচ্ছ তাদের চিকিৎসার জন্য? একটা টাকাও না, আমি তাদের জন্য নিয়ে যাচ্ছি এই আপনাদের মতো মহান দাদাদের অকৃত্রিম স্নেহ আর ভালোবাসা। ওই শুকনো নিরস ভালোবাসায় মন হয়তো ভরে আকাশ, কিন্তু এই পেট ভরে না। আর এই মুকুটহীন সম্রাট কোনোদিন বিপদগ্রস্ত মানুষকে খালি হাতে ফেরায় না। তুমি এসো আমার সঙ্গে। কোথায়? আপাতত এখন আমার ঘরে, তারপর তোমার বাবা মার চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা জোগাড় করে তারপর তোমাকে কারো হাতে বাড়ি পাঠিয়ে দেব। তাহলে আমার সাথে আপনি চলুন না দাদা। কেন? গিয়ে দেখে আসবেন আমার বাবা মা কেমন করে সংসার আলো করে থাকে। না না না, শত চেষ্টা করুন আমি ওই বাবা মা শব্দ দুটোকে একেবারে সহ্য করতে পারি না। একবার মনে হয় এই পৃথিবীতে যত বাবা মা আছে তাদের এক একটাকে প্রত্যেকটাকে আমি গলা টিপে করব। কিন্তু না 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 না, আমি কি বলছি যাক যাক, শোনো তুমি এসো আমার সঙ্গে। হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো, কিন্তু এই নিষ্পাপ ইট কাঠ পাথরের শহরে তুমি তো আমার দাদা ভাই বন্ধু সব কিছু, সব তাই তো বলছি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে হয় না মানুষ,
দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তিনি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে।